সুপ্রভাত বন্ধুরা, আজ 12 মে মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইরানের নতুন শান্তি প্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তেহরানের প্রস্তাব কোনোভাবেই মানা সম্ভব নয়। আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তানের মাধ্যমে শান্তি প্রস্তাব পাঠিয়েছিল ইরান। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলি সূত্রে জানা গিয়েছে, ওই প্রস্তাবে একাধিক শর্তের কথা জানানো হয়েছে। যেমন যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আবার হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম ক্ষমতা বজায় রাখার আর্জিও জানিয়েছে ইরান। ইরানের নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে উন্নত চিকিৎসার জন্য জানজান থেকে তেহরানের পার্স হাসপাতালে আনা হয়েছে। 2 সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় জেল হেফাজত স্থগিত করে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিবারের বক্তব্য, সাজা স্থগিতের এই সিদ্ধান্ত তাঁর চিকিৎসার জন্য পর্যাপ্ত নয়। মহিলাদের অধিকার ও মৃত্যুদণ্ড রদ নিয়ে আন্দোলনের কারণে কারাবন্দী থাকাকালীন 2023 সালে নোবেল শান্তি পুরস্কার পান 54 বছর বয়সেই এই সমাজকর্মী। প্রমোদতরীতে ভ্রমণের সময় আচমকাই বিস্ফোরণে ঝলসে গুরুতর আহত হলেন অন্তত 15 জন। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার উত্তর মায়ামি সৈকতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাউল ওভার সান্ডেবারে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন এবং উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার দুপুর নাগাদ বিস্কান সাগরে ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি। এবার সরাসরি জৈশে মোহাম্মদের তোপের মুখে পড়ে গেল পাকিস্তানের সেনাবাহিনী। নাম না করে পাক সেনার সর্বাধিনায়ক আসিফ মুনিরকেও বিঁধেছে এই জঙ্গি সংগঠন। জৈশের দাবি, অপারেশন সিঁদুরের সময় তাদের পিছন থেকে ছুরি মেরেছে পাক সেনা। শুধু তাই নয়, যে দাবি ভারত বারবার করে এসেছে, অর্থাৎ জঙ্গি সংগঠনগুলোকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনা তাকে শিলমোহর দিয়ে দিল জৈশের এই নয়া অনুযোগ এবং দাবি। শনিবার জৈশের এই ক্ষোভ প্রকাশ্যে আসতেই তুমুল সক্রিয়তা দেখা গিয়েছে পাক সরকারে। অপারেশন সিঁদুরে বিধ্বস্ত হয়ে যাওয়া জৈশের 2টি গুরুত্বপূর্ণ সেন্টার পুনর্গঠনের জন্য রাতারাতি বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে কাজও শুরু হয়ে গিয়েছে। পাক সরকারের অর্থ এবং তদারকিতে সেই জায়গাগুলি সুরক্ষার মোতায়েন করা হয়েছে সেনাও। ভূ রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত পশ্চিম এশিয়ায়। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত, আর তার মধ্যেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। আমেরিকা ও ইসরায়েলে যৌথভাবে ইরানে হামলা শুরুর আগে ইরাকে গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল। ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করতে ইরাকের দুর্গম মরুভূমিতে ওই সামরিক ঘাঁটি তৈরি করা হয়। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন প্রশাসনের একাধিক আধিকারিককে উদ্ধৃত করে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে। আসছি দেশের খবরে। কেরালার মুখ্যমন্ত্রী কে তা এখনো ঝুলেই রইল। সোমবার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেসের দলীয় সূত্র বলছে, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তবে মুখ্যমন্ত্রী গদি নিয়ে টানাপোড়েনে বেজায় চটেছে ইউডিএফের অন্যতম শরিক দল মুসলিম লীগ। তারা এদিন কংগ্রেস নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেছে, এই মুখ্যমন্ত্রী পদ নিয়ে অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে তার রাজনৈতিক প্রভাব পড়বে রাজ্যে। কেরালা নির্বাচনে আশানুরূপ ফলাফল হয়নি এলডিএফের। পশ্চিমবঙ্গের তৃণমূল শাসনের পতন হলেও ক্ষমতায় এসেছে বিজেপি। তামিলনাড়ুতে ডিএমকে পরাস্ত হলেও কংগ্রেস ও বামপন্থীদের সমর্থনে টিভিকের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হয়েছে। তবে 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা ভোট মিটতেই দেশবাসীকে তথাকথিত কৃচ্ছ সাধনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর মিতব্যয়িতার আহ্বানের কড়া সমালোচনা করেছে সিপিআইএম। 10 এবং 11 মে দিল্লিতে সিপিআইএমের পলিট ব্যুরো বৈঠক শেষে এক বিবৃতিতে কথা বলা হয়েছে। এছাড়াও শ্রমকোড চালুর বিজ্ঞপ্তি, ডিলিমিটেশনের উদ্যোগ কিংবা এসআইআরের প্রভাব নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে অন্তত কৃচ্ছ সাধনের কথা মানায় না।
2024 সালে তিনি নিজে 99টি দেশ সফর করেছিলেন। এবছর এর মধ্যেই 9 থেকে 10 বার হয়ে গিয়েছে। এখন তিনি দেশবাসীকে বিদেশ ভ্রমণ করতে নিষেধ করছেন। এমনকি গাড়ি চড়া থেকে ভোজ্য তেল ব্যবহারে মিতব্যয়িতার ফরমান জারি করেছেন তিনি। এই ফরমান পরিহাস ছাড়া কিছুই নয়। সোমবার দিল্লিতে সিপিআইএম পলিট ব্যুরো বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন পার্টির সাধারণ সম্পাদক এম.এ. বেবি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে বন্দে মাতরমের গাওয়া বাধাগ্রস্ত করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর ফলে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই আইনগত সুরক্ষা পাবে। বর্তমানে এই আইনের আওতায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং সংবিধানকে অপমান করা থেকে সুরক্ষা দেওয়া হয়। এই আইন অনুযায়ী জাতীয় পতাকা বা সংবিধান পোড়ানো, বিকৃত করা, অপমান করা, পদদলিত করা ইত্যাদি বা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে। নিট 2026 পরীক্ষা ঘিরে ফের বড়সড় বিতর্ক। রাজস্থানের শিকারে পাওয়া একটি গেস প্রশ্নপত্র নাকি হুবহু মিলে গেছে আসল পরীক্ষার প্রশ্নের সঙ্গে। ফলে দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফের প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা জোরালো হয়েছে। যুদ্ধের কারণে বেহাল দশা দালাল স্টক মার্কেটে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ফের রক্তক্ষরণ দেশের শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই এক ধাক্কায় 1000 পয়েন্টের বেশি পড়ে গেল সেন্সেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। 1.5 কোটি রান্নার গ্যাস চুরি করে কালোবাজারে বিক্রি ছত্তিশগড়ে। গভীর খাদে গাড়ি গড়িয়ে পড়ে হিমাচলে মৃত 6, জখম 4। এখন রাজ্যের খবর। পশ্চিমবঙ্গে বিজেপির জয় সারা দেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির কাছে বড় ধাক্কা। মমতা ব্যানার্জির সরকারের অপসারণের পাশাপাশি দায়ী কমিশনের অপব্যবহারও। কেন্দ্রের সরকারের আসীন বিজেপি নির্লজ্জ অপব্যবহার করেছে। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল প্রসঙ্গে একথা বলেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম.এ. বেবি। সোমবার নয়াদিল্লিতে একে গোপালন ভবনে পলিট ব্যুরো বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। আগামী 2 মাসের মধ্যে মোথাবাড়ি ঘটনা তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তকারী সংস্থাকে আগামী 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। মালদহে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ এবং মাঝরাতে তাদের গাড়িতে হামলার ঘটনা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো একটি চিঠির ভিত্তিতে এই ঘটনার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় শীর্ষ আদালত। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছিল অনুপ্রবেশ এবং সীমান্তের কথা। তারা দাবি করেছিল এসআইআরে অনুপ্রবেশকারীরা ধরা পড়বে, কিন্তু একজনও অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে। রাজ্য চালু হচ্ছে আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প। ভারতীয় ন্যায় সংহিতা সোমবার থেকে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। আগের সিআরপিসি আইপিসি থাকবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জনগণনার নির্দেশিকা এলেও আগের সরকার সেই কাজ চালু করেনি। প্রথম ক্যাবিনেটে জনগণনার কাজও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করে দেওয়া হলো। রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যে বর্তমান যে সামাজিক প্রকল্পগুলি চালু রয়েছে তা কোনোটিও বন্ধ হবে না, প্রতিটি স্বচ্ছভাবে চলবে। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সুজিত বসুর নামে অভিযোগ, তিনি চাকরি দেওয়ার নাম করে লোকের কাছ থেকে জমি নিয়েছিলেন, যেখানে তিনি তার প্রমোটিং ব্যবসা চালান। দক্ষিণ দমদম পৌরসভার দায়িত্বে থাকার সময় মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই 2025 সালের অক্টোবরে ইডি কলকাতার 6টি জায়গায় একযোগে তল্লাশি চালায়, যার মধ্যে ছিল সুজিত বসুর বাড়ি ও অফিস। সেই তল্লাশিতে নগদ 45 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়।
বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক পদে বদল করেছিল কমিশন। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্যন্ত নারিওয়ালকে করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব, কিন্তু সরকার গঠন হওয়ার পরেই নতুন সরকারের মুখ্য সচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে শেষ বিধানসভা নির্বাচনে দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব করা হয়েছে। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। চীনের পূর্ব উপকূলে প্রথম বন্য ঠোঁট উঁচু সরালি পাখির বাচ্চা ফুটল। এই মে মাসে জিঘাংসুর ইয়াংচেন জলাভূমিতে দুটি বাচ্চা সফলভাবে ডিম ফুটে বেরিয়ে এসেছে, যা এই অঞ্চলের জন্য তো বটেই, বিশ্বের জীব বৈচিত্র্যে একটি ঐতিহাসিক ঘটনা। 4 জোড়া পাখি স্বাভাবিকভাবে বাসা বেঁধেছে, মোট 12টা ডিম পেড়েছে। জলাভূমি সংরক্ষণ এবং বিপন্ন প্রজাতির পুনরুদ্ধারের জন্য এটি একটি বিরাট বিষয়। শেষে খেলার খবর। পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করে নিজেদেরই চাপে ফেলে দিলেন ইস্টবেঙ্গল ফুটবলারেরা। সোমবার যুব ভারতীতে 2 দলের খেলা শেষ হলো গোলশূন্য অবস্থায়। মোহনবাগানের পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারল না ইস্টবেঙ্গল। উত্তরপ্রদেশের গোন্ডায় ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় পৌঁছে গেলেন ভিনেশ ফোগাট। ভারতীয় কুস্তি সংস্থা জানিয়েছে এই প্রতিযোগিতায় খেলতে পারবেন না ভিনেশ। ডোপ পরীক্ষা না দেওয়ায় শোকজ করা হয়েছিল তাকে, সেই শোকজের জবাবও দিয়েছেন তিনি। তাতে অবশ্য লাভ হয়নি, কারণ কোনো মতেই তাকে নামতে দেবে না ফেডারেশন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।